আজকের গল্প শুরু করার আগে এই গল্প প্রসঙ্গে দু একটি কথা তোমাদের বলে রাখি। রানার নামটির সঙ্গে তোমাদের অনেকেই হয়তো কম বেশি পরিচিত, কিন্তু আমার নতুন প্রজন্মের যে দর্শক বন্ধুরা আছে তারা আশা করি রানার নামটির সঙ্গে খুব বেশি পরিচিত নয়। রানার হলো এক সময়কার আমাদের দেশের পত্রবাহক, যারা একটি পোস্ট অফিস থেকে অপর একটি পোস্ট অফিসে টাকা পয়সা বা অন্যান্য সরকারি কাগজপত্র বহন করে নিয়ে যেত। আর তাদের এই যাত্রাপথের সময় ছিল রাতের বেলা। নিঝুম রাতে রানার ছুটেছে একা। তার এক হাতে লণ্ঠন, অন্য হাতে লাঠি আর পিঠে চিঠির বোঝা। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, আর এই গল্পটি আমার লেখা। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রানার ও মধু ডাকাত। রানাদা হলেন মধুপুর গ্রামের প্রবীণ নাগরিক। বয়স 70-এর কোঠায়, কিন্তু শরীর, চালচলন, কথাবার্তা শুনে বয়স বোঝার উপায় নেই। কর্মঠ লোক, এখনো দিনরাত নিজের জমিতে কাজ করে চলেছেন। তার ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, মেয়েরা বিবাহিত, অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবার। ছেলে মেয়েরা বাবাকে কাজ করতে বারণ করে, কিন্তু রানাদা তাদের বলেন, কাজ যতদিন বাঁচবো ততদিন, যেদিন কাজ ফুরবে সেদিন আমিও ফুরিয়ে যাব। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। তার আসল নাম রানা নয়, তার আসল নাম নীলকান্ত রায়। নীলকান্ত থেকে কিভাবে রানা হয়ে গেল তার একটি ছোট ঘটনা আছে। আসলে নীলকান্ত ছিল ছোটবেলা থেকে ডাকাবুকো সাহসী। 6 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বারাসাত সদর থেকে তাদের গ্রাম খুব বেশি দূরে নয়। সেই সময় সারা ভারতে ডাক ব্যবস্থা শুরু হয়েছে। তাড়াতাড়ি চিঠিপত্র লেনদেনের জন্য লেখাপড়া জানা কিছু লোককে নিয়োগ করা হচ্ছে, যারা অতি দ্রুত এক পোস্ট অফিস থেকে অপর পোস্ট অফিসে চিঠিপত্র দিয়ে আসতে পারবে। বলা বাহুল্য, সেই সময় কোনো সাইকেল বা মোটর চালিত যানবাহন না থাকায় এই কাজ তাদের পায়ে হেঁটে বা দৌড়ে করতে হতো। আর এদের নাম হলো রানার বা হর করা। সারাদিন পোস্ট অফিসে কাজের পর যা চিঠিপত্র, টাকা পয়সা বা কাগজপত্র জমা পড়বে তা পরদিন সকালের মধ্যে অপর পোস্ট অফিসে পৌঁছে দিতে হবে। কখনো বারাসাত থেকে যেতে হয় বনগ্রাম, কখনো বা বসিরহাট, কখনো রানাঘাট, আবার কখনো যশোর, খুলনা। মধুপুর গ্রামের বর্তমান জমিদার চন্দ্রপ্রতাপের বাবার দৌলতে নীলকান্ত এই কাজটি পেয়ে যান। নীলকান্তের বাবা চন্দ্রপ্রতাপের বাড়ির মুখ্য লাঠিয়াল ছিল। সেই সুবাদে এই দুই পরিবারের সম্পর্ক এখনো ভালো। এখন রোজ সন্ধেবেলা জমিদার মশায়ের বৈঠকখানায় আড্ডা চলে। সেখানে উপস্থিত থাকেন নীলকান্ত রায়, গ্রামের শিক্ষক সনাতন বারুজ্জে, নামকরা পাটের ব্যবসাদার গোবিন্দচন্দ্র সাহা, এই তল্লাটের একমাত্র উকিল নারায়ণ চৌধুরী, গ্রামের প্রবীণ নাগরিক সতীশ খুড়ো, পুরোহিত নিমাই ঠাকুর ও আরও কয়েকজন। রোজ সন্ধেবেলা তাদের আড্ডা জমে ওঠে। এই আড্ডা না থাকলে হয়তো তাদের বয়স আরও বেড়ে যেত। এটাই তাদের বেঁচে থাকার অক্সিজেন বলা যায়। এখানে রোজ নানা বিষয়ে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, রাগারাগি, ঝগড়াঝাঁটি সবই চলতে থাকে। আবার এই আড্ডার সভার একটা নামও রাখা হয়েছে, তা হলো হট্টগোল সভা। আজ শীত বেশ জাঁকিয়ে পড়েছে, সেই সাথে চলছে হাওয়া, ফলে ঠান্ডা যেন গায়ে কাঁটা বসাচ্ছে। চন্দ্রপ্রতাপ তার বৈঠকখানায় চাদর জড়িয়ে নাক মুখ ঢেকে তার উপরে আবার একটা কম্বল চাপা দিয়ে বসে আছে। পাশে বসে সিগারেট খাচ্ছেন নারায়ণ চৌধুরী। সিগারেটে একটি শুকটান দিয়ে নারায়ণ চৌধুরী বললেন, মানে বুঝলো তো চন্দ্রদা, যা শীত পড়েছে আজ আর কেউ আসবে বলে তো মনে হয় না। চন্দ্রপ্রতাপের মুখে কোনো কথা নেই, তিনি বসে বসে শুধু দুলছেন। নারায়ণ চৌধুরী বলে চললেন,
যা ঠান্ডা পড়েছে, একটু চা না হলে হয় না, বুঝলে তো চন্দ্রদা। একটু চা বলে পাঠাও তো ভেতরে, আজ কি তাহলে দুজনেই। কথা শেষ করার আগেই দরজা খোলার আওয়াজ। ও সনাতন, এলে তাহলে? বাবা বাবা বাবা, আমি তো ভাবলাম আজ আর কেউ আসবে না বোধ হয়। সিগারেট খাবে নাকি? এ নাও, ধরাও। বলে নিজের সিগারেটের বাক্সটা সনাতন বারুজ্যের দিকে এগিয়ে দিলেন। সনাতন বারুজ্যে সেটা নিয়ে নিজের জায়গায় বসে একটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ভেবেছিলাম আসবো না, যা ঠান্ডা বাইরে, কিন্তু গিন্নি কটা জিনিস আনতে পাঠালো, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। বাহ 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 বাহ, কাজ নিয়ে বেরিয়েছো, বুঝলে তো চন্দ্রদা। আমাদের এই হট্টগোল সবার প্রতি সনাতন বাবুর কোনো টান টান নেই, উনি গিন্নির কাজে বেরিয়েছেন। বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, বিয়ে তো করলে না, কি আর বুঝবে সংসারের জ্বালা। করিনি বলেই তো ভালো আছি, বুঝলে তো। তোমার ভালো থাকা আমার সহ্য হচ্ছে না, তোমার এবার একটা বিয়ে দিতে হবে। এই চন্দ্রকাকা, এই নারায়ণদার জন্য একটা ভালো বয়স্ক মেয়ে দেখো তো। তখন আবার দরজা খোলার আওয়াজ। নীলকান্ত রায় ভেতরে এসে দরজা বন্ধ করতে করতে বললে, কি ব্যাপার, নারায়ণদার বিয়ে ঠিক হলো নাকি? তা পাত্রী কে? কোনো আসামি টাসামি না তো আবার? কেন মশাই, কেন আসামি হতে যাবে কেন? না, আপনার তো সারাদিন চোর ডাকাতদের নিয়ে ওঠা বসা, তাই তাদের মধ্যে যদি কোনো মহিলা আসামিকে আপনার পছন্দ হয়ে থাকে। বুঝলে তো চন্দ্রদা, আজব চিন্তা এদের। এত দেরি করলে যে আসতে, শীতে কাবু হয়ে গেছিলে নাকি? শীতে কাবু হব, তাও আবার আমি? একটা সময় ছিল যখন এই শীত আমাকে ভয় পেত। শীত নাকি ভয় পেত? যা একটা বলে দিলে হয়ে গেল। বুঝলে তো চন্দ্রদা, এদের মুখে কিছু আটকায় না। আবার দরজায় আওয়াজ। এবার গোবিন্দ সাহা ভিতরে প্রবেশ করেই কেশে উঠল। বেশ কয়েকবার কেশে নিয়ে বললে, ঘরটাকে একেবারে ধোয়া ধোয়া করে রেখে দিয়েছো। এমনি এমনি কি ধোয়া ধোয়া করেছি নাকি? হ্যাঁ, এই বুঝলে তো শাহবাবু, ঘরটাকে আমরা গরম রাখছি। বাইরে যা ঠান্ডা, সিগারেট খেয়ে এর আগুনে ঘরটাকে গরম রাখার চেষ্টা করছি। এই সাহেবরা যেমন ফায়ার ফ্লাক্স দিয়ে করে, বুঝলে তো। এবার চন্দ্রপ্রতাপ বললেন, নীলকান্ত, তোমার সেই শীতের রাতের ঘটনাটা আবার একটু বলো তো। সে ঘটনা তো তুমি জানো। জানি, তবে কিছু কিছু জানা ঘটনা বারবার শুনতে ভালোই লাগে। নারায়ণ ব্যস্ত হয়ে বললে, কোন ঘটনা চন্দ্রদা? কই, আমরা তো জানি না। এই বুঝলে তো নীলকান্ত, এই বলো তো দেখি তোমার ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, বলো রানাদা, আজ তোমার গল্পই শুনি। সবার এত আগ্রহ দেখে নীলকান্ত বলতে শুরু করলো। সে প্রায় 45-50 বছর আগের কথা। তখন আমার বয়স কত হবে, 17 বা 18। বাবা চন্দ্রদার বাড়িতে লাঠিয়াল ছিলেন। চন্দ্রপ্রতাপ নীলকান্তকে থামিয়ে বললেন, শুধু লাঠিয়াল বলা ভুল হবে নীলকান্ত, তোমার বাবা ছিলেন আমার বাবার খুব কাছের মানুষ। হ্যাঁ, সে তো বটেই। আমার তো ছোট থেকেই এই বাড়িতে যাওয়া আসা। চন্দ্রদার সাথে তখন কত খেলা, মাছ ধরা, গাছে চড়া, নৌকো চালানো, মনে আছে তো চন্দ্রদা? হ্যাঁ, সে আবার মনে থাকবে না? সেই সময়গুলো ভুলবার নয় রে নীলু। আর জমিদার মশাইয়ের জন্যই আমি তখন লেখাপড়াটা শিখতে পারি। গ্রামের টোলেই পড়াশোনা করতাম, একটু একটু ইংরেজি পড়তে পারতুম। বাবার কাছে লাঠি চালানো শিখতুম। একটু বড় হওয়ার পর জমিদারির নানা কাজে বাবা আমাকে সঙ্গে নিয়ে যেতেন। তা জমিদার মশাই একদিন বাবাকে ডেকে বললেন, কেদার, নীলকান্তের কথা কিছু ভাবলে? এবার তো কাজকর্ম কিছু করতে হবে। আমার বাবা বললেন, আগে কর্তামশাই, সে তো বটেই। যদি আপনার এখানে কোনো কাজে ওকে রাখেন তাহলে। সে তো রাখতেই পারি, কিন্তু ওর জন্য একটা ভালো কাজ ছিল আমার কাছে। তা কি কাজ কর্তামশাই? আগের দিন লিটন সাহেব এসেছিলেন এখানে। ওনার কাছে শুনলাম বারাসাতে নাকি ডাক চালু হয়েছে।
ওইখানে কাজের জন্যে পড়াশুনো জানা বিশ্বস্ত একটা ছেলে চাইছেন সাহেবরা। তা শুনে আমার তো প্রথমে নীলকান্তের কথাই মনে এলো। বাহ বাহ বাহ, তা তো খুব ভালো খবর। তা কি কাজ করতে হবে কর্তামশাই? তা তো সঠিক আমি জানি না, তুমি বাড়ি গিয়ে নীলকান্তকে জিজ্ঞাসা করো। যদি এই কাজ করতে ইচ্ছুক হয় তাহলে আমি একটা চিঠি লিখে দেবো, সেটা নিয়ে গিয়ে ডাক অফিসে দেখালেই কাজ হয়ে যাবে। বাবা বাড়ি এসে আমাকে সব কথা বললেন। আমি তো পড়ে গেলাম মহা চিন্তায়। কোনোদিন গ্রামের বাইরে সেইভাবে যাইনি, আর আমি কিনা সাহেবদের সাথে কাজ করব ভেবেই আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যেতে লাগলো। কয়েকদিন তো আমি বাবাকে ভীষণ এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু একই বাড়িতে কতদিন আর লুকিয়ে চলবো? এইভাবে দিন 15 কাটলো। বাবা রোজ জিজ্ঞাসা করতেন, কবে যাবি কর্তামশাইয়ের কাছে? আর আমি কোনো না কোনো একটা বাহানা করে কথাটাকে এড়িয়ে যেতাম। তারপর একদিন অনেক সাহস সঞ্চয় করে এই বাড়িতে এলাম। জমিদার মশাইকে আমি বড় কর্তা বলে ডাকতাম, আর চন্দ্রদাকে ছোট কর্তা। বড় কর্তা আমাকে একটা চিঠি লিখে দিলেন। সেই চিঠি নিয়ে আমি 2 দিন বাদে গেলাম বারাসাতে। ঘরের মধ্যে সবাই মনোযোগ দিয়ে গল্প শুনছে। সনাতন বারুজ্জে বললেন, তা সেই সময় কিসে করে গেলে বারাসাত? কিসে করে আবার? তখন তো যানবাহন কিছু ছিল না। আমি পায়ে হেঁটে চলে গেলাম। ভোর হবার আগে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। ফলে ঘন্টা 2 মধ্যেই পৌঁছে যাই। 2-4 জনের কাছে জিজ্ঞেস করতে করতে আমি ডাক অফিসে গিয়ে পৌঁছাই। লাল ইটের বড় একটা বাড়ি। আমি যখন গিয়ে পৌঁছাই তখন দপ্তর খোলেনি। দপ্তর খোলার যে একটা নির্দিষ্ট সময় থাকে আমি তো সেটা জানতামই না। আমি ওখানে অফিসের সিঁড়িতে বসে থাকলাম। বেশ খানিকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম অফিস খোলেনি, কেউই আসেনি, কোনো লোকজন নেই, তখনই মনে মনে খুশি হলাম। ভাবলাম, যাক বাবা, এই যাত্রা বেঁচে গেলাম। একবার বাড়ি যেতে পারলে আর আসবো না এখানে। এইসব ভেবে আমি বেরোনোর জন্য ব্যস্ত হয়ে উঠেছি। তখন দেখি একজন মধ্যবয়স্ক লোক, পরনে ধুতি পাঞ্জাবি, হাতে এক গাছা চাবি নিয়ে এগিয়ে আসছে। আমাকে দেখে উনি বললেন, কি হে, কি চাই? আমি বললাম, আগে আমাকে রজনীকান্ত মশাই পাঠিয়েছেন। উনি সিঁড়ি দিয়ে উঠে দরজার তালা খুলতে খুলতে বললেন, রজনীকান্ত মশাই? সেটি আবার কি? আগে মধুপুরের জমিদার, উনি একটা চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছেন এখানে। লোকটি দরজা খুলে ঘরে ঢুকলেন। তারপর কাজ করতে করতে বললেন, ও আচ্ছা, চিঠি পাঠাতে হবে। তা বলবে তো, তা কোথায় পাঠাতে হবে চিঠি? আগে পাঠাতে হবে না, উনি চিঠিটা এখানে দেখাতে বলেছেন। দেখাতে বলেছেন? আচ্ছা দাঁড়াও, দেখছি। বলেই উনি ঘরের জানালাগুলি খুলে দিলেন। দেখলাম ঘরের মধ্যে গাদা গাদা শুধু কাগজের ঢিপি, একটি বড় সিন্দুক, বসার জন্য চেয়ার, টেবিল। উনি একটি চেয়ার টেনে একটি টেবিলের সামনে বসলেন। তারপর আমার কাছ থেকে চিঠিটি নিয়ে উল্টে পাল্টে দেখলেন এবং বললেন, ও, এ তো দেখছি লিটন সাহেবের চিঠি। তা খোকা, তুমি বসো। লিটন সাহেব তো এখনো আসেনি, আসুক, তারপর চিঠিখানা তাকে দিও। তারপর আমি বেশ খানিকক্ষণ সেখানেই বসে থাকলাম। কিছুক্ষণ পর আরও 2টি লোক এলো। তারাও দেখলাম চেয়ারে গিয়ে বসে খাতাপত্র দেখতে লাগলো। তাদের কথাবার্তায় বুঝলাম তারাও এখানে কাজ করে। আরও জানলাম যে ওই মধ্যবয়স্ক লোকটির নাম মনীন্দ্র। তারপর দেখলাম মাঝে মাঝে লোকজন আসছে সেখানে, কী সব জমা দিয়ে যাচ্ছে। অনেকেই আবার ডাক টিকিট চাইছে। ডাক টিকিট কথাটা আমি তখন প্রথম শুনলাম। এমনি করে বেশ খানিকক্ষণ কাটলো। তারপর দেখলাম যে একটি ঘোড়ায় টানা গাড়ি এসে থামলো অফিসের সামনে। গাড়িটি থামতেই মনীন্দ্রবাবু ব্যস্ত হয়ে বাইরে গেলেন। আমিও বাইরে গেলাম। দেখলাম
ঘোড়ার গাড়ি থেকে একজন সাহেব নামছে। মনীন্দ্রবাবু তার হাত থেকে ব্যাগটি নিলেন আর সাহেবটির পেছন পেছন ভেতরের একটি ঘরে গেলেন। তারপর বাইরে এসে আমাকে বললেন, যাও, সাহেব তোমাকে ডাকছে। আমি তো এক গাদা আশঙ্কা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমি ধীরে ধীরে 1 পা 2 পা করে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি তখন কিছু একটা লিখছিলেন। তারপর মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, চিঠিটা দাও। আমি ওনার হাতে চিঠিটা দিলাম। তারপর উনি ইংরেজিতে কিছু একটা বললেন, তার অর্থ আমি বুঝতে পারিনি, কিন্তু মনে হলো যে উনি আমাকে বসতে বলছেন। তাই সামনে রাখা চেয়ারে আমি বসে পড়লাম। চিঠিটা পড়ে নিয়ে উনি আমাকে বললেন, রজনীকান্ত তোমার কি হয়? আমি বললাম, আগে আমার বাবা ওনার বাড়ির লাঠিয়াল। লাঠিয়াল? তার মানে তুমি লাঠি চালাতে পারো? তা পারি কম বেশি। ভেরি গুড। তোমার নাম কি আছে? আমার নাম নীলকান্ত রায়। নীলকান্ত, তুমি লেখাপড়া কিছু জানো? আগে একটু একটু জানি। জোরে দৌড়াতে পারো? আগে হ্যাঁ পারি। সাহেব খুব খুশি হয়ে বললেন, খুব ভালো, কাল থেকে তোমার চাকরি। তুমি জিনিসপত্র নিয়ে চলে এসো, এখানে তোমার থাকার ব্যবস্থা করে দেব। মানেন্দ্র, মানেন্দ্র, এদিকে শুনে যাও তো। মনীন্দ্র আসলে তাকে বললেন, মানেন্দ্র, ওকে কাজ বুঝিয়ে দাও, কাল থেকে ও তোমাদের সাথে কাজ করবে। সাহেবটার সঙ্গে কথা বলে আমি মনে বেশ সাহস পেলাম। ভাবলাম, সব সাহেব খারাপ হয় না। কত সুন্দর করে কথা বলল আমার সাথে, বসতে দিল। সকাল অবধি আমার এখানে কাজ করার কোনো ইচ্ছেই ছিল না, বরঞ্চ পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সাহেবের সাথে কথা বলে আমার মনে হলো কাজ করেই দেখি, সারা জীবন তো আর লুকিয়ে লুকিয়ে কাটাতে পারবো না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নারায়ণ চৌধুরী আর থাকতে না পেরে বললেন, এই রানাদা, এই বুঝলে তো ব্যাপারটা, তোমার ওখানে একা থাকতে ভয় লাগতো না? গোবিন্দ সাহা বিরক্ত হয়ে বললেন, আহা নারায়ণ, ওকে বলতে দাও না। এরই মধ্যে চা এসে পড়ল। চন্দ্রপ্রতাপের ছেলের বউ 5 পেয়ালা চা আর মুড়ির সাথে বেগুন ভাজা নিয়ে হাজির হলো। এগুলো কোথায় রাখি? সনাতন বারুজ্জে হাত বাড়িয়ে বললেন, দাও বৌমা, আমার কাছে দাও। চন্দ্রপ্রতাপ বললেন, লীলামা, আজ্ঞে বাবা। পরে আর 1 কাপ করে চা দিয়ে যেও। আচ্ছা বাবা, আজ মনে হচ্ছে আপনাদের গল্প বেশ জমে উঠেছে। নারায়ণ হেসে বললে, সে আর বলতে, আজ আমরা রানাদার গল্প শুনছি। সেই চিঠি নিয়ে যাওয়ার গল্প? হ্যাঁ, তুমি জানো নাকি? ওই বাবার কাছেই শুনেছি একটু একটু। আপনারা গল্প করুন, মা পিঠে করছে, আমি দিয়ে যাচ্ছি একটু পর। বৌমা চলে গেলে গোবিন্দ সাহা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তারপর কি হলো নীলকান্ত? নীলকান্ত চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বছরখানেক আমি ওখানে কাজ করলাম। বাড়ি বেশি দূরে না হওয়ায় মাঝে মাঝে বাড়ি চলে আসতাম। হাতে পয়সাও ছিল, দিন বেশ ভালোই কাটছিল। শহরে সাহেবদের সাথে কাজ করি বলে গায়ে আলাদাই খাতির পেতাম। গায়ে এলে নিজেকে কেমন রাজা রাজা মনে হতো। ডাক অফিসেও ভালোই সুনাম ছিল আমার। বারাসাতের বেশিরভাগ লোক তখন আমাকে চেনে। তখন তো আর এত বড় শহর ছিল না। যারা এই পোস্ট অফিসে আসতো তাদের সাথেই খাতির হয়ে যেত। সেই সময় গোটা দেশে ডাকাতির উপদ্রব ছিল বেশ ভালোই। প্রায়ই বিভিন্ন জায়গা থেকে ডাকাতের হামলার খবর পাওয়া যেত। কোম্পানির যে সমস্ত লোকেরা চিঠি নিয়ে রাত বিরেতে যেত তারাও ডাকাতের সম্মুখীন হতো। এই অঞ্চলের ত্রাস, রঘু ডাকাত, বিধু ডাকাতের নাম তো তোমরা শুনেছ। কিন্তু আরও এক ডাকাত ছিল এই অঞ্চলে, তার নাম মধু ডাকাত। তা সেই সময় রানাররা চিঠিপত্রের সাথে টাকা পয়সাও মাঝে মাঝে নিয়ে যেত। আর রাতের বেলা ডাকাত দলের চোখ এড়িয়ে যাওয়া ছিল ভীষণ কঠিন কাজ।
কোন পথে তারা থাকবে তা তো কেউ জানে না। আর শুধু কি ডাকাতের ভয়, তখন ভয় ছিল আরও অনেক কিছুর। এইসব তল্লাটে তখন বাঘ ঘুরে বেড়াতো। এখনকার মতো এত গ্রামগঞ্জ তখন ছিল না। বেশিরভাগ জায়গায় তখন ফাঁকা আর বন জঙ্গলে ভরা। তখন এই পোস্ট অফিসের রানার ছিল শম্ভুনাথ সামন্ত। শম্ভুদার সাথে আমার প্রায়ই গল্পগুজব হতো। খুব ভালো সম্পর্ক ছিল তার সাথে আমার। চিঠি পৌঁছাতে গিয়ে কোন দিন কোথায় কি ঘটতো সব আমাকে এসে বলতো। কিভাবে বাঘের হাত থেকে বাঁচতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে ডাকাতের পাল্লায় পড়া যাবে না, শম্ভুদা সব জানতো। শম্ভুদার সাথে আমিও বার দুয়ে গিয়েছি এদিক ওদিকে। যখন টাকা পয়সা বেশি থাকতো তখন সাহেব আদেশ করতো শম্ভুর সাথে যেতে। শম্ভুদার খাই খাতির দেখে আমারও মনে মনে রানার হওয়ার সুপ্ত বাসনা ছিল। তখন সনাতন বারুজ্জে বললে, তখন তোমার বিয়ে হয়ে গেছিল রানা? তখন সবে বিয়ে হয়েছে। গায়ের জোর, মনের জোর সব তখন অনেক বেশি। সেই সময় ঘটল এক ঘটনা। শম্ভুদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রায় বিছানায় শয্যাশায়ী, আর কাজে আসতে পারে না। এদিকে চিঠি জমা পড়ে আছে মেলা, কিন্তু রানার নেই। একদিন সাহেব আমাকে ডেকে পাঠালে, বললে, নীলকান্ত, শম্ভুর খবর তো জানোই, ও কবে কাজে আসতে পারবে তার কোনো ঠিক নাই। তুমি একটা কাজ করো, তুমি এবার থেকে রানারের কাজ ছেড়ো। কি বলো, তুমি পারবে? আমি কোনো কিছু চিন্তা না করেই বললাম, হ্যাঁ স্যার, পারবো। ভেরি গুড। আসলে এইসব কাজের জন্য বিশ্বস্ত লোক চাই। এই মুহূর্তে এখানে তুমি ছাড়া কে আছে? হ্যাঁ স্যার, আমি পারবো, বিশ্বাস রাখতে পারেন। যেদিন বেশি টাকা থাকবে সেদিন আমি তোমার সাথে পিয়াদা দিব, চিন্তা করার কিছু নাই। ভয় ডর আমার তখন ছিল না। সেদিন চিঠি নিয়ে যাচ্ছি বনগ্রাম। বিকেল থাকতে বেরিয়ে পড়েছি ডাক অফিস থেকে। এক হাতে একটা লাঠি, অন্য হাতে লণ্ঠন, পিঠে চিঠির থলে, তাতে বেশ কিছু টাকাও ছিল। এই পথে এর আগে যায়নি, তবে যশোর রোড ধরে যশোরের দিকে সোজা গেলে মাঝে বনগ্রাম পড়ে সে আমি জানি। আর মনীন্দ্র কাকাও বলে দিয়েছিলেন বনগ্রাম কিভাবে যেতে হবে। এবার গোবিন্দচন্দ্র সাহা সকলের নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, রানা, তখন ট্রেন চালু ছিল না? ছিল, কিন্তু রেলে ডাক নিয়ে যাওয়া তখনও চালু হয়নি। আর তখন তো এখনকার মতো এত ট্রেনও ছিল না। মাঝে মাঝে ট্রেন চলতো, কিন্তু ডাক তো সময়ে নিয়ে যেতে হবে। সনাতন বারুজ্জে বললে, তারপর বনগ্রামে যাওয়ার ঘটনাটা কি হলো? হ্যাঁ, সেটাই বলছি। সূর্যের আলো থাকতে থাকতে দ্রুত পায়ে যতটা যাওয়া যায় তাই বেশ দ্রুত গতিতে হাঁটছিলাম। 15-20 মাইল যেতে যেতে অন্ধকার নেমে এলো। গরমকাল, দরদর করে ঘামছি। পাশে একটা গ্রাম, কি নাম জানি না, তবে ওটা গুমা বা বিড়া ছিল হয়তো। সেদিন ওই গ্রামে হাট ছিল। হাট তখন ভেঙে গেছে। দোকানদাররা গোছগাছ করে বাড়িমুখো চলেছে। সেখানে আমি কিছুক্ষণ জিরিয়ে নিলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। সেদিন ছিল অমাবস্যা। চারদিক জমাট অন্ধকার, কিছুই দেখা যায় না। লণ্ঠনের আলো যতটুকু যায় ততটুকুই। আমি শুধু রাস্তা বরাবর হেঁটে চলেছি। এই রাস্তার 2 ধার ধরে বড় বড় শিশু গাছ। মাঝে মাঝে মনে হচ্ছিল সেগুলো একটা দানবীর মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা লোকেরও দেখা পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে একটা দুটো গ্রাম পড়ছে, কিন্তু সেই গ্রামগুলো নিস্তব্ধ, যেন লোকজন সব ঘুমিয়ে পড়েছে। আমি হাঁটছি, আবার মাঝে মধ্যে একটু জিরিয়ে নিচ্ছি। একা একা কখনো আমি এর আগে এত দূর যাইনি। এর আগে শম্ভুদার সাথে ডাক নিয়ে গেছি বেশ কয়েকবার, কিন্তু সে তো অন্য রাস্তায়। গা ছমছম করছিল না এটা বললে মিথ্যা বলা হবে। আমি হাঁটছি আর ভাবছি, একা একা এই কাজ করা নিতান্ত সহজ ব্যাপার নয়। সঙ্গে কেউ থাকলে এতটা অসুবিধা হয় না।
একটা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশ কিছু কুকুর এসে আমাকে ঘিরে ধরল। শম্ভুদা শিখিয়ে দিয়েছিল, যখনই কুকুর আসবে তখন তাদের 2-4 টুকরো রুটি দিতে, তাতেই তারা সন্তুষ্ট হয়ে চলে যাবে, কিচ্ছু বলবে না। আমার ঝোলার মধ্যে রাত্রে খাওয়ার জন্য রুটি ছিল, তাই ছিঁড়ে দিতেই ওরা শান্ত হয়ে গেল। ল্যাজ নাড়িয়ে আমার পাশে পাশে অনেকটা রাস্তা গেল। ভালোই লাগছিল, বেশ সাহসও পাচ্ছিলাম। মন চাইছিল এরা যেন পুরো রাস্তাটাই আমার সঙ্গে থাকে। কিন্তু একটা সময় ওরা বিদায় নিল। আমি একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছি। নানা রকম আওয়াজ সব কানে আসছে। কখনো দূরে কোথাও পালা গানের আওয়াজ পাচ্ছি, আবার কখনো শেয়ালেরা ডেকে উঠছে আশেপাশেই। হঠাৎ সামনে তাকিয়ে লক্ষ্য করলাম কেউ একজন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল, গা হাত পা হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। আমিও দাঁড়িয়ে গেলাম। সে আমার দিকে এগিয়ে এগিয়ে আসতে দেখে আমি হাতের লাঠিটা শক্ত করে ধরলাম। দেখলাম একটি বয়স্ক লোক, রোগা শরীর, মাথার চুলগুলো প্রায় সাদা, পরনে ধুতি। আমার দিকে এগিয়ে এসে ভারী গলায় বলল, কে যাই? আমি বললাম, আগে আমি রানার। নতুন দেখছি, আগে তো অন্য কাউকে যেতে দেখতাম। আগে হ্যাঁ, মানে উনি তো অসুস্থ, তাই আমি ওনার জায়গায় ডাক নিয়ে যাচ্ছি। ও, তা এদিককার পথঘাট সব কি চেনা? না, আমি তো এই পথে প্রথম যাচ্ছি। তা যাবে কতদূর? আগে ওই বনগ্রাম ডাক অফিসে। সে তো এখনো অনেক দূর। আচ্ছা, আগে যিনি কাজ করতেন, মানে শম্ভুদা, তাকে কি আপনি চিনতেন? আমি সবাইকে চিনি, সাবধানে যাবেন, পথঘাট কিন্তু ভালো না। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা, বলছি এই পথ ভালো না কেন? কেন, তোমার আগের হর করা তোমাকে কিছু বলেনি? আগে না, তেমন তো কিছু বলেনি। তবে ডাকাত আর বাঘ ছাড়া আর কিসের ভয় থাকতে পারে? সাবধানে যান। বলেই লোকটা চলে গেল। আমি তো পড়ে গেলাম আরও চিন্তায়। কিসের ভয় থাকতে পারে সামনে? ভূতের ভয় তো আমি পাই না, তবে মানুষের ভয় পাই। আমি আবার হাঁটতে থাকলাম। দ্রুত পায়ে হাঁটছি। ফাঁকা জায়গাগুলো একরকম দ্রুত পায়ে হেঁটে, বলা চলে দৌড়েই অতিক্রম করার চেষ্টা করছি। তারপর কোনো গ্রাম পড়লে সেখানে আস্তে আস্তে হাঁটছি। এইভাবে আরও অনেকটা সময় কাটলো। এর মধ্যে এক পাল শেয়াল আমার পেছনে পড়েছিল, কিন্তু হাতের লাঠি থাকায় তারা আর বেশি এগোনোর সাহস পায়নি। এইভাবে বেশ কিছুটা এগোলাম। সামনে পেলাম 3 রাস্তার মোড়। ঠিক ওই মোড়ের পাশেই একটা মন্দির। আমি জানতাম যে আমাকে সোজা যেতে হবে, কিন্তু ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নিই। আর মন্দির বলে জায়গাটাকেও নিরাপদ লাগছিল, তাই আমি গিয়ে মন্দিরের দালানের উপর দাঁড়ালাম। মা কালীর মন্দির। মাকে প্রণাম করে পাশের দেয়ালে হেলান দিয়ে বসলাম। আশেপাশে ঝিঝির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ কানে আসে না। বেশ আরাম বোধ হচ্ছিল। এতটা পথ হেঁটে শরীরও বেশ ক্লান্ত ছিল। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, কতক্ষণ ঘুমিয়েছি সেটাও জানি না। হঠাৎ ধর্মড় করে উঠে বসলাম। দেখি আমার সামনে একজন বসে আছে। এক মুখ দাড়ি, তার মাথায় একটা ফেটি বাঁধা, হৃষ্টপুষ্ট শরীর, চোখ দুটো যেন আগুনের গলা। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখের দিকে তাকানো যায় না। আশেপাশে ঘাড় ঘোরাতেই দেখলাম বেশ কিছু ছায়ামূর্তি দাঁড়িয়ে, সবার হাতে লাঠি, তরোয়াল। আমি কি করব বুঝতে না পেরে ভয়ে ভয়ে বললাম, কে কে আপনারা? আমার সামনে বসে থাকা লোকটি বলল, মধু ডাকাতের নাম শুনেছিস? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ চিনি, মানে নাম শুনেছি। আজকে দর্শন পেয়ে গেলি। কে তুই? আগে আমি নীলকান্ত রায়, বারাসাত নিবাসী। এখানে কি মনে করে? আগে আমি ডাক হর করা, মানে রানার।
ডাক নিয়ে যাচ্ছি বনগ্রাম। তোকে তো আগে দেখিনি। আমি নতুন, আগে এই পথে কখনো আসিনি। আমি তখন কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলতে পারেন বনগ্রাম এখনো কত দূর? কিন্তু তাতে কোনো লাভ হলো না। মধু সর্দার বলল, তোর মনে হচ্ছে আর বনগ্রাম যাওয়া হলো না। আমি ভয়ে ভয়ে বললাম, আগে কেন? আমাকে তো চিঠিগুলো পৌঁছে দিতে হবে সকালের মধ্যে, না হলে যে আমার চাকরি থাকবে না। কি আছে তোর ঝোলাতে? আগে চিঠি আছে। আর টাকা? কত টাকা নিয়ে যাচ্ছিস? যা আছে চটপট বের কর, যদি প্রাণে বাঁচতে চাস। আমি ভীষণ কান্নাকাটি করে বললাম, বেশি কিছু নেই, আর চিঠি যদি কাল সকালের মধ্যে পৌঁছতে না পারি তবে আমার চাকরি থাকবে না। তোর চাকরি আগে না প্রাণ আগে? কোনটা আগে দরকার বল? প্রাণ থাকলে তো চাকরি করবি রে হতভাগা। ঠিক তখনই পাশ থেকে একজন বলে উঠল, সর্দার, একে তাড়াতাড়ি নিকেশ করো, ভোরের আগে মামুদপুরের কাজ মিটিয়ে আবার ফিরতে হবে তো। মধু সর্দারের ইশারায় একজন তলোয়ার নিয়ে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি আমার কোমরে বাঁধা কাপড়ের পুটলি বার করে বললাম, আমার কাছে এই পুটুলিতে 500 টাকা আছে, আর কিছু নেই, আমাকে ছেড়ে দাও। সেই লোকটি আমার হাত থেকে টাকাটা নিয়ে মধু সর্দারের কাছে দিল। তারপর কয়েকজন মিলে আমার চিঠির থলে, আমার জামা ধুতি সব তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে আরও কিছু টাকা পেল। তা প্রায় আরও 400 টাকা। টাকাগুলি 2-3 জায়গায় আলাদা আলাদা করে রাখা ছিল। মধু সর্দার ছুটে এসে আমার গলা টিপে ধরে বলল, বললি যে আর টাকা নেই, আমার সাথে মিথ্যে কথা, চালাকি করার চেষ্টা। বলে আমার পেটে মারল এক ঘুষি। আমি যন্ত্রণায় মাটিতে মুখ থুবড়ে পড়লাম। কয়েকজন মিলে লাঠি দিয়ে আমার পিঠে বসিয়ে দিল 10-20 ঘা। যন্ত্রণায় তখন ছটপট করছি। মধু ডাকাত তাদের থামিয়ে দিয়ে বলল, দাঁড়া দাঁড়া, আর দরকার নেই। আমি তখন মাটিতে চিত হয়ে শুয়ে আছি। মধু ডাকাত আমার সামনে এসে ঝুঁকে বসে আমার মাথার চুল মুঠো করে টেনে ধরে বলল, আজ তোকে প্রাণে মারলাম না, এরপর থেকে যখনই এই রাস্তা দিয়ে ডাক নিয়ে যাবি তখন আমাকে বকশিস দিয়ে যাবি। আমাকে সন্তুষ্ট করলে গোটা রাস্তাতে তোর কোনো সমস্যা হবে না। আর আমাকে লুকিয়ে যদি যাবার চেষ্টা করিস তাহলে এই মন্দিরে তোকে বলি দেব, বলি, মনে রাখিস। আমার তখন কথা বলার মতো অবস্থা ছিল না, তবুও বললাম, আচ্ছা আচ্ছা তাই হবে, কিন্তু আপনাকে পাবো কোথায়? এই মন্দিরে দাঁড়িয়ে 3 বার ঘন্টা বাজাবে। এই যে দেখছিস ঘন্টা, 3 বার বাজাবে, আমি চলে আসব। তারপর দলবল নিয়ে মধু ডাকাত চলে গেল। আমি কিছুক্ষণ সেখানেই শুয়ে রইলাম। তারপর আস্তে আস্তে উঠে বসলাম। একবার ভাবলাম ফিরে যাই বারাসাত, কিন্তু প্রথম দিনই কার্যে ব্যর্থ হয়ে ফিরে গেলে আমার মানসম্মান থাকবে না। সাহেব হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবে। টাকা পয়সা গেছে যাক, তার জন্য যা হয় পরে দেখা যাবে, কিন্তু চিঠিগুলো পৌঁছিয়ে দেওয়া দরকার। আমি বনগ্রামের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তখন ভোর হতে আর বেশি দেরি নেই। বনগ্রাম ডাক অফিসে যখন পৌঁছালাম তখন সূর্য প্রায় মধ্য গগনে। ডাক অফিসের লোকদেরকে সব ঘটনা বললাম। তারা পুলিশে খবর দিল। খানিক বাদে একজন বাঙালি দারোগা আর তার সাথে আরও একজন সেপাই এসে হাজির হলো। দারোগা লোকটি বেঁটে খাটো, গোলগাল চেহারা, গায়ের রং ফর্সা, মাথায় একটা গোল টুপি। তারা আমার কাছ থেকে সব ঘটনা শুনল। সব কিছু শুনে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে সেই দারোগাটি বলল, এই মধু ডাকাতকে নিয়ে তো আর পারা যায় না, একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে, কিছুতেই ব্যাটাকে ধরতে পারছি না। আর এদিকে ওপরতলা থেকে আমাকে ধমক দিচ্ছে। এটা একটা বিহিত না করা অবধি শান্তি নেই, কিন্তু করবোটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। এমন সময় লীলা গরম চা আর গরম গরম পুলির পিঠে নিয়ে হাজির হলো। গল্পে ব্যাঘাত ঘটালাম, চাটা একটু নিয়ে নিন। আর এই যে পিঠে,
আরও লাগলে বলবেন কিন্তু। নারায়ণ চৌধুরী বললেন, ধন্যবাদ ধন্যবাদ, এই বুঝলে তো, এইটারই অভাব বোধ করছিলাম। চন্দ্রপ্রতাপ বললেন, তুমি খেয়েছো বৌমা? না বাবা, আমি একটু পর খাচ্ছি, আপনারা খান। চা শেষ করে পুলির পিঠেগুলোকে সাবার করে নারায়ণ চৌধুরী ব্যস্ত হয়ে বললেন, বুঝলে তো রানাদা, গল্পটা আবার শুরু করো। রাত অনেক হলো, আবার তো বাড়ির দিকে যেতে হবে, এই বুঝলে তো। তাহলে থাক আজকে, বাকিটা কাল বলবো ক্ষণ। সনাতন বারুজ্জে গভীর দ্বিমত পোষণ করে বললেন, না না না, গল্প আজই শুনবো। আধা গল্প শুনে বাড়ি গেলে ঘুম আসবে না আমার। নীলকান্ত, তুমি শুরু করো আবার। নীলকান্ত আবার বলতে শুরু করলো, হ্যাঁ, কোন অবধি যেন বলেছিলাম? ও মনে পড়েছে। ওই ডাক অফিসে আমার মতোই একটি ছেলে ছিল, তার নাম ছিল রতন। রাতে সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমার আর চলার মতো ক্ষমতা ছিল না, লাঠির বাড়ি খেয়ে পিঠে কালশিটে পড়ে গেছে। রতন আমার পিঠে জয়ন্তী গাছের পাতা বেটে লাগিয়ে দেয়, গরম সেক দেয়, তাতে আমার অনেকটা আরাম বোধ হয়। কিন্তু আমার বড় খারাপ লাগছিল, খুব অপমান বোধ হচ্ছিল। আমি একজন লাঠিয়ালের ছেলে হয়ে শেষে কিনা এক ডাকাতের কাছে মার খেয়ে ফিরে এলাম। আমি গ্রামে ফিরে মুখ দেখাবো কি করে? তার উপর এতগুলো টাকা কেড়ে নিল। রাগে আমার গা কাঁপছিল, ইচ্ছে করছিল একাই লাঠি নিয়ে এগিয়ে ওদের মাথা ফাটিয়ে দিয়ে আসি। কিন্তু পরে এটাও ভাবলাম, রাগের মাথায় কিছু করা ঠিক হবে না। এইরকম নানান চিন্তায় আমার ঘুম আসছে না। হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায়। ঠিক করলাম কালই দেখা করব দারোগাবাবুর সাথে। তারপর একটু শান্ত হলাম। পরদিন ঘুম থেকে উঠে রতনকে বললাম আমাকে দারোগাবাবুর কাছে নিয়ে যেতে। রতন আমাকে থানাতে নিয়ে এলো। দারোগাবাবু তখন ছিলেন না। খানিকক্ষণ অপেক্ষা করার পর তিনি এলেন। আমাকে দেখে বললেন, তুমি এখনো রওনা দাওনি? আমি বললাম, আগে না, আপনার সাথে একটা কথা ছিল। ও, কথা ছিল আমার সাথে? কি কথা বলো? তোমার পিঠের ব্যথা কেমন? আগে অনেকটা কম আছে। বলছিলাম যে ওই মধু ডাকাতের কোনো হিল্লে কি করা যায় না? দূর দূর, হতচ্ছাড়া ডাকাত একটা। কম চেষ্টা করছি আমি, পারছি কই? দিন রাত গালাগালি শুনতে হচ্ছে ওপরতলা থেকে। আমি তখন আস্তে আস্তে বললাম, আমার কাছে মধুকে ধরার একটা পরিকল্পনা আছে, যদি আপনি শোনেন। দারোগাবাবু পাশে থাকা হাবিলদারের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সহকারে বললেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বলো কি হে, হ্যাঁ? সাহেব দারোগা কুপোকাত হয়ে যাচ্ছে, আর তুমি মধুকে ধরবে? এই কথা শুনে আমার বেজায় রাগ হলো। আমি বললাম, আমি কখন বলেছি যে আমি মধুকে ধরব? আমি বলেছি আমার একটা পরিকল্পনা আছে, সেটা আপনাকে জানাতে চাই। ধরবেন তো আপনারা, আর মধুকে কাছ থেকে তো আপনি দেখেননি, দেখেছি আমি। তার ডেরায় তো আপনার সাহেব যায়নি, গেছি আমি। আর আমরা হরকড়ারা আপনাদের থেকে অনেক বেশি সাহসী হই। আমাদের রাত বিরেতে একলা যেতে হয় দূর দূরান্তে। দারোগাবাবু কথাগুলো চুপচাপ শুনল। তারপর খানিকক্ষণ পায়চারি করল সামনের রোয়াকে। তারপর নিজের মাথার টুপিটা খুলে আমার মুখের দিকে তাকিয়ে একটু চিন্তা করে বলল, ভিতরে এসো। ভিতরে গিয়ে তিনি আমাকে আমার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করলেন। আমি সারা রাত ধরে যা ভেবেছিলাম সব কিছু তাকে বললাম। দারোগাবাবু মন দিয়ে আমার কথাগুলো শুনলেন। তারপর চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো কড়িবর্গার দিকে তুলে গভীর চিন্তায় মগ্ন হলেন। বেশ খানিকক্ষণ এইভাবে থেকে তারপর আমার সামনে ঝুঁকে গম্ভীরভাবে বললেন, তুমি যা বললে তা করতে পারবে? আমি বললাম, লাঠিয়ালের বংশ আমরা, ভয় পেলে আপনার কাছে আসতাম না, ওই রাতেই ফিরে যেতাম। আমি প্রস্তুত। দেখলাম দারোগাবাবুর চোখের চাহনি বদলে গেল, মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল, তার মধ্যে লড়াই করার একটা জেদ ফুটে উঠল। তিনি উৎসাহের সাথে বললেন, 1 সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা করে দিচ্ছি।
দারোগাবাবু বারাসাতে খবর পাঠিয়ে দিলেন যে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সপ্তাহে ফিরতে পারছি না। এই এক সপ্তাহ আমি থেকে গেলাম রতনদের বাড়ি। রতনদের বাড়ি বেশি দূরে না, ডাক অফিস থেকে মাইলখানেকের মধ্যেই। এই কয়দিনে ওদের বাড়িতে যে আতিথেয়তা আমি পেয়েছি তা আমার আজও মনে আছে। ওদের বাড়িতে অনেক বড় সংসার, তবুও আমাকে নিয়েই সবাই ব্যস্ত। প্রতিদিন ভালো মন্দ রান্না হতে লাগলো। উফ, সে কি খাওয়া দাওয়া! যাই হোক, দারোগাবাবুর সাথে প্রায় প্রতিদিন দেখা করতে যেতে হতো। ঠিক 7 দিন পর আমরা রওনা দিলাম। আমরা মানে আমি, দারোগাবাবু আর 30 জন সেপাই। আমি বাদে বাকি সবাই ছদ্মবেশ ধরেছে, বরযাত্রী ছদ্মবেশ। দারোগাবাবু পাত্রের বাবা হয়েছেন, সাথে আছে 2টি পালকি। তার মধ্যে রাখা আছে বন্দুক, লাঠি, বল্লম, দড়ি। আরও আছে 4টে গরুর গাড়ি, 2টি ঘোড়ার গাড়ি। আমি চললাম সবার আগে আগে। বরযাত্রী আসছে আমার পেছনে। আমি এমনভাবে চলেছি যাতে আমি কাউকে চিনি না। পথে নানা লোক প্রশ্ন করছে। তাদের বলে দেওয়া হচ্ছে বিয়ে করতে যাচ্ছি বারাসাতে, নিবাস বনগ্রাম মতিগঞ্জ। আসলে ডাকাতদের চর চারদিকে থাকে, আর এই অঞ্চলে যেহেতু মধু ডাকাতের রমরমা বেশি, তাই তার কানে খবর চলে যেতে কতক্ষণ। আর যাতে কারো মনে সন্দেহ না হয় তার জন্যই এই বন্দোবস্ত। আমি চলেছি ব্যস্ত পায়ে। আজ আমার প্রাণে কোনো ভয় নেই, শরীরে ক্লান্তি নেই, অসম্ভব উত্তেজনায় ফুটছি আমি। আসার সময় ঠিক যে জায়গায় আমি মধু ডাকাতের খপ্পরে পড়েছিলাম তার খানিকটা আগে যখন আমি এসে পড়েছি, তখন লক্ষ্য করলাম সামনের বড় শিশু গাছটার আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো। মনে হলো সেই বয়স্ক লোকটি যার সাথে ঠিক আসার সময়ও আমার দেখা হয়েছিল। রোগা শরীর, মাথার চুলগুলো প্রায় সাদা, পরনে হাঁটু অবধি খাটো ধুতি। আমার দিকে এগিয়ে এসে বলল, কে যাই? আমি বললাম, আমি নীলকান্ত, ডাক হরকড়া। আপনার সাথে এর আগেও দেখা হয়েছিল। ও, তা আজ এদিকে কোথায় চললে? আগে আজ ফিরছি বারাসাত। এতদিন বাদে? বনগ্রাম থেকে আবার যশোর যেতে হয়েছিল তো, আজ আবার যশোর থেকে ফিরে বনগ্রাম থেকে ডাক নিয়ে ফিরছি। আপনি কি রোজ এই পথেই থাকেন? এই পথই আমার বাড়ি। আপনি সাবধানে যান, পথঘাট ভালো না। বলে লোকটি চলে গেল। লোকটা কি ভূত না অন্য কিছু? আসার সময়ও দেখলাম, আবার যাবার সময়ও। লোকটার কি একা একা ঘুরতে ভয় লাগে না? আমাকে সাবধানে যাবার কথা বলছে আর নিজেই এই রাতে হেঁটে বেড়াচ্ছে। লোকটার মাথার সমস্যা হতে পারে। এই সব ভাবতে ভাবতে আমি হাঁটছি। খানিকক্ষণ হাঁটার পর সেই মন্দিরের সামনে পৌঁছালাম। সেদিনের মতো আজও সেই মন্দির চত্বর নিস্তব্ধ। আমি মন্দিরের দাওয়াতে উঠে দাঁড়ালাম। তারপর সর্বশক্তি দিয়ে মন্দিরের ঘণ্টাটা 3 বার বাজালাম। কি জানি আজ ওরা আসবে কি না। যদি এই ঘণ্টার আওয়াজ শুনতে না পায়, যদি ওরা দূরে কোথাও ডাকাতি করতে গিয়ে থাকে, তাহলে তো আমাদের সব পরিকল্পনা মাটি হয়ে যাবে। উত্তেজনায় আমি কাঁপছি। দাঁড়িয়ে থাকতে না পেরে দাওয়াতে বসে পড়লাম। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মুখে চওড়া হাসি নিয়ে মন্দিরে উঠে এলো মধু ডাকাত। নীলকান্ত ডাকিয়ে কে? তাই তো? আগে হ্যাঁ, আপনি বলেছিলেন এখান দিয়ে গেলে মন্দিরের ঘণ্টাটা বাজাতে, তাই আর কি। বাহ, তা কোথায় চললে আজ? আগে আজ বারাসাত ফিরছি ডাক নিয়ে। সেই গেছিলে আর আজ ফিরছ? হরকড়ারা তো এত দেরি করে না। আমার এবার একটু ভয় লাগতে শুরু করলো। কি জানি মধু ডাকাত আমাদের পরিকল্পনা জেনে গেল না তো? আমি বানানো কথা বলে গেলাম। আগে বনগ্রাম থেকে ডাক নিয়ে যশোর যেতে হয়েছিল, সেখান থেকে বনগ্রামে ফিরে ডাক নিয়ে আবার বারাসাতে ফিরছি। সে তুমি যা খুশি করে বেরাও। টাকা কড়ি কত আছে তাই বলো।
আগে সে তো আমার কাছে নেই। অনেক টাকা বলে আমার সাথে আর একজনকে পাঠিয়েছে, তার কাছে সব টাকা। তা সে কই? আর কাউকে তো দেখছি না। সুকু, দেখ তো ওদিকে। সে তো এখানে নেই, পিছনে আছে। আসার পথে ওই এক বরযাত্রীর দলের সাথে দেখা হয়ে গেল। তারা আমাদের মধু ডাকাতের ভয় দেখালো, বলল আর বেশি না এগোতে। তাই শুনে আমার সাথে যে ছিল সে বলল আজ রাতটা ওদের সাথে কাটাবে, কাল কাক ভোরে ও রওনা দেবে। এই কথা শুনে কিছুক্ষণ সব চুপ। তারপর আবার বলল, তাহলে তুই চলে এলি যে? আগে আপনিই তো বলেছিলেন এখান থেকে গেলে আপনার সাথে দেখা করে যেতে, তাই চলে এলাম। আপনি যদি জেনে যান যে আমি আপনাকে না জানিয়ে চলে গেছি, তাহলে আপনি তো রেগে যাবেন। আমাকে তো পরে আবার এই পথ দিয়েই ডাক নিয়ে যেতে হবে। এই কথা শুনে মধু ডাকাত খুব হাসলো। তারপর বলল, এমন শিকার তো কোনোদিন দেখি নাই রে চন্দন। শিকার নিজেই চলে আসছে শিকার হতে। তারপর গম্ভীরভাবে বলল, তা সেই বরযাত্রীর দল কত দূরে আছে? বেশি না, একটু পিছনে আছে ওরা। একটা বড় গাছের নিচে সবাই বিশ্রাম নিচ্ছে। দলে ওরা কতজন? আমি কিছু বলার আগেই আমার পেছন থেকে একজন বলে উঠল, 20 জন মতো হতে পারে। বারাসাতে যাচ্ছে বিয়ে করতে। টাকা করি ভালোই আসে মনে হচ্ছে। বুড়ো বটতলাতে বসে আছে সব। আমি পেছন ঘুরে লোকটিকে দেখলাম। লোকটি আগে এখানে ছিল না। মধু ডাকাত ওই লোকটিকে বলল, বড় কর্তা কি বলল রে? কিছু তো বললো না, শুধু খবর পাঠাতে বললো। আমি ভাবছি এই বড় কর্তা আবার কে? এদের থেকেও বড় কেউ আছে নাকি আবার? দেখলাম ওরা একটু সরে গিয়ে নিজেরা কী সব আলোচনা করছে। যাতে ওদের বিশ্বাস আরও বেশি হয় তাই আমি বললাম, আগে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। মধু ডাকাত বলল, বল। আগে বলছিলাম, সেদিন তো আমার সব টাকা নিয়ে নিয়েছিলেন। এখান থেকে যা পাবেন তার থেকে সামান্য কিছু যদি আমাকে দেন তাহলে আমার বড় উপকার হয়। এই কথা শুনে তো ডাকাতরা হো হো করে হেসে উঠল। তোমার বুদ্ধি তো ভালোই দেখছি ডাকিয়ে। আমি খুব লজ্জা পাবার ভান করে বললাম, আসলে তা নয়, কিছু টাকা নিয়ে যেতে পারলে আমার চাকরিটা বেঁচে যাবে। চল আমাদের সাথে। আগে আমি যাব? টাকার ভাগ যখন নেবে তখন তো থাকতেও হবে বাছাধন। আমি আর বেশি কথা না বাড়িয়ে বললাম, চলুন তাহলে। দলে ওরা ছিল প্রায় 15 জন, তার বেশি হবে না। কারো হাতে রামদা, কারো হাতে লাঠি। অল্প কিছু সময়ের মধ্যেই বুড়ো বটতলাতে এসে পড়লাম। দূর থেকে লক্ষ্য করলাম বটতলাতে বেশি কেউ নেই। 3-4টে লণ্ঠন জ্বলছে আর 5-6 জন বসে আছে। মধু ডাকাত সদল বলে হারে রে বলে ঘিরে ফেললো গোটা বটতলা। কিছু বোঝার আগেই মধু ডাকাত হাঁক দিল, চিৎকার করলেই গোলা নামিয়ে দেব। বরকর্তা কে আছে? দারোগা সাহেব ভয় ভয় গলায় বলল, আমি বরকর্তা। আপনি কে? মধু ডাকাত বলল, আমি মধু ডাকাত। নাম তো শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি দয়া করে আমাদেরকে কিছু করবেন না। আমরা বরযাত্রী, আমার ছেলের বিয়ে। বহু দূর থেকে আসছি, এখনো অনেকটা পথ যেতে হবে আমাদের। এই এলাকায় আসবেন আর মধু ডাকাতকে বকশিস দেবেন না, সেটা কি করে হয়? আর লোক কোথায়? শুনলাম 20 জন মতো আছে। আমিও বুঝতে পারছি না আর লোক সব কোথায় গেল। আমার পরিকল্পনা তো এমন ছিল না। আশেপাশে লুকিয়ে পড়লো নাকি সব, নাকি ভয়ে পালিয়ে গেল? দারোগা বাবুকে অন্যরকম লাগছে। আমি কি বলবো ভাবছি, তখন বরকর্তা দারোগা বাবু বললেন, আমাদের একজন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে সবাই পাশের গ্রামে গেছে। ওখানে একজন বড় কবিরাজের খোঁজ পাওয়া গেছে কি না? আপনারা শুভ কাজে যাচ্ছেন, আমি বেশি বাধা দেব না, কিন্তু টাকা কড়ি যা আছে সেটা আমাদের দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। না হলে বরের আর বিয়ের পুরীতে বসা হবে না। যা আছে ওই পালকির মধ্যে রাখা আছে। তখন আমার বুঝতে আর বাকি রইল না যে সব গল্প ওই পালকির মধ্যে রয়েছে। মধু ডাকাত তার একজন সাগরেদকে বলল, ভোলা, দেখ তো পালকির মধ্যে কি রাখা আছে।
ভোলা পালকির দিকে এগোচ্ছে আর আমার উৎকণ্ঠা আরও বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি ওই পালকির মধ্যে কিছু একটা ব্যাপার পাকিয়ে রেখেছে দারোগাবাবু, কিন্তু কি সেটা আমি বুঝতে পারছি না। সব ডাকাতির চোখ ওই পালকির দিকে। ক্ষণিকের নিস্তব্ধতা। ভোলা হাত দিয়ে পালকির পর্দাটা যেই সরিয়েছে, এমনি দুম করে একটা আওয়াজ। ভোলার দেহটা ছিটকে পড়ল পালকি থেকে 5 হাত দূরে। ডাকাতরা সব হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। আওয়াজের তীব্রতাতে কেউ কেউ 2 পা পিছিয়ে গেছে। পালকির ভেতর থেকে বন্দুক হাতে বেরিয়ে এলো একজন ব্যক্তি। তারপর বন্দুক তাক করে ধরল মধু ডাকাতের দিকে। মধু ডাকাত কিছু করার আগেই দারোগাবাবু বললেন, মধু, একবার চারিদিকে তাকিয়ে দেখ। আশেপাশে তাকিয়ে দেখলাম কখন নিঃশব্দে বরযাত্রীর বাকি লোকেরা এসে ডাকাত দলকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তাদের কারো হাতে বন্দুক, কারো হাতে লাঠি। মধু ডাকাত রাগে ফুঁসতে ফুঁসতে আমার দিকে তাকিয়ে বলল, কাজটা ঠিক করলি না জানোয়ার, আমার সাথে বেইমানি। বলেই আমার দিকে তেড়ে আসতে যাবে, তখন দারোগাবাবু বললেন, মধু, দারোগা ভবানীকান্তের নাম শুনেছ? মধু মুখে কিছু বলল না, শুধু দারোগার দিকে তাকিয়ে রইল। দারোগাবাবু বললেন, আমি সেই ভবানীকান্ত। বহুদিন ধরে তোর পেছনে ঘুরছি, আজ এই নীলকান্তের জন্য তোকে ধরতে পারলাম। বাকি ঘটনা তোকে জেলে বসে শোনাব। কেউ বেশি মাতব্বরির চেষ্টা করবে না, তাহলে প্রাণটা যাবে ভোলার মতো। অস্ত্র যা আছে ফেলে দাও। চেষ্টা করব তোমাদের সাজা যাতে কম হয় সেটা দেখার। এই কথা শোনার পর বাকিরা অস্ত্র ফেলে দিলেও মধু ডাকাত তখনও তার হাতের লাঠিটা শক্ত করে ধরে রেখেছে আর আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সে দৃষ্টির এমনই তেজ যেন আমাকে এখনই ভস্ম করে দেবে। আমি তখন বললাম, আমার পিঠের ব্যথাটা এখনো যায়নি। সেদিন আমাকে একা পেয়ে 10 জনে মিলে পিটিয়েছিলি, আজ হয়ে যাক সামনাসামনি। তুই কত বড় ডাকাত হয়েছিস একবার দেখি। বলে আমি আমার লাঠিটা নিয়ে এগিয়ে গেলাম। মধু ডাকাত তার সর্বশক্তি প্রয়োগ করে লাঠি নিয়ে ছুটে এলো আমার দিকে। বাকি ডাকাতদের তখন দড়ি দিয়ে বাঁধা চলছে আর তাদের মাঝখানে চলছে আমার আর মধু ডাকাতের লাঠির লড়াই। সে কি ভীষণ লড়াই! মধু ডাকাত পাকা লাঠিয়াল, তবে আমিও কিছু কম ছিলাম না। লাঠিয়াল বংশের ছেলে আমি। একটা সময় দুজনেই হাঁপিয়ে গেছি। লাঠির ঘায়ে বিধ্বস্ত দুজনের শরীর, তবুও কেউ ছাড়ার পাত্র না। তবে আমার একটা লাঠির ঘা মধু ডাকাতের হাতের আঙুলে লাগায় তার লাঠিটা হাত থেকে ছিটকে পড়ে গেল। সেই সময় আমি আর আমার মধ্যে নেই। আমার মধ্যে তখন যেন অসুর ভর করেছে। লাঠি উপরে তুলে 2 পাক ঘুরিয়ে মারলাম মধু ডাকাতের পায়ে। ছিটকে পড়ল মাটিতে, আর উঠতে পারেনি মধু ডাকাত। যখন সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখলাম একজন সেপাই সেই লোকটাকে ধরে নিয়ে এসেছে, যে লোকটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল 2 বার। আমি তাকে দেখে হেসে বললাম, এনাকে কোথায় পেলেন আপনি? সেপাইটি বলল, ওই রাস্তার ওদিকে ঘোরাঘুরি করছিল। এই ডাকাত দলেরই কোনো লোক হবে হয়তো। আমি হেসে বললাম, আরে না না, ইনি ডাকাত নন, আমি চিনি এনাকে। ইনি তো রাস্তাতেই ঘুরে বেড়ান, এনাকে ছেড়ে দিন। তারপর লোকটিকে বললাম, এইভাবে আর রাতে বিরাতে রাস্তায় ঘুরবেন না, বাড়ি চলে যান। আমার কথা শুনে দারোগাবাবু ওই লোকটিকে ছেড়ে দেয়। তারপর ডাকাত দলকে নিয়ে দারোগাবাবু চলে যায় বনগ্রামের উদ্দেশ্যে। আর একটি ঘোড়ার গাড়িতে করে আমাকে বারাসাতে পৌঁছে দেয় 2 জন সেপাই। এই ঘটনার কথা জানাজানি হতেই আমার সম্মান মর্যাদা আরও বেড়ে যায়। বিভিন্ন মহল থেকে সম্মান জানানো হয়, ডাক অফিসের উঁচু পদ দেওয়া হয় আমাকে, এমনকি পুলিশের যোগ দেওয়ার জন্যও ডাকা হয়। কিন্তু আমি পুলিশে যোগদান করিনি, ডাক অফিসেই থেকে যাই। ডাক অফিসের পুরো দায়িত্ব আমার হাতে দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আমি পায়ে হেঁটে ডাক নিয়ে যাওয়া বন্ধ করি। সেখানে আমি ঘোড়ায় করে ডাক নিয়ে যাওয়া চালু করি। আর এই ঘটনার পর থেকেই আমাকে সবাই রানাদা বলে ডাকতো, রানার থেকে রানাদা। ঘরের মধ্যে তখন নিস্তব্ধতা ভঙ্গ হলো।
মনে হলো অনেকক্ষণ পর সবাই নিঃশ্বাস ফেলল। এক মন দিয়ে সবাই শুনছিল নীলকান্তের কাহিনী। সবাই যখন ওর মুখ চাওয়াচাই করছে তখন নীলকান্ত বললে, বন্ধুগণ, গল্প এখানেই শেষ নয়, এখান থেকে শুরু। নারায়ণ চৌধুরী ঘোর বিস্ময়ে বললেন, এই বুঝলে তো মানে এই ঘটনার মাস দুয়েকের মধ্যে আমি ডাক অফিসে আমার দপ্তরে বসে আছি। অফিসের মনীন্দ্রবাবু এসে বললেন, নীলকান্ত, তোমার একটা চিঠি এসেছে বলে আমার হাতে একটা পোস্ট কার্ড ধরিয়ে দিলেন। আমাকে চিঠি পাঠাবে কি? বেশ কৌতূহলের সঙ্গে আমি চিঠিটাকে উল্টো পাল্টে দেখলাম। চিঠিটা এসেছে বনগ্রাম থেকে। তাতে লেখা আছে, মহাশয়, আপনাকে ধন্যবাদ জানাইবার জন্য এই পত্র আমি লিখিতেছি। আপনার সঙ্গে আমার 2 বার দেখা হইয়াছিল। প্রথমবার যখন আপনি ডাক লইয়া বনগা যাইতেছিলেন, আর দ্বিতীয়বার যখন আপনি ডাক লইয়া বারাসাত আসিতেছিলেন। আশা করি এইবার আপনি আমাকে চিনতে পারিয়াছেন। আমার নাম মধু ডাকাত। হ্যাঁ, ঠিকই দেখিতেছেন, আমি সেই মধু ডাকাত যাকে পুলিশ খুঁজিতেছিল এতদিন, যাকে পুলিশ সেই দিন ধরিয়াছিল, যাকে আপনি লাঠি যুদ্ধে পরাজিত করিয়াছিলেন, তিনিও মধু। কিন্তু সে দলের সর্দার নয়, দলের সর্দার হলাম আমি। আমি ওদেরকে সেই রাত্রে বরযাত্রী দলের ওপর ডাকাতি করিতে বারণ করিয়াছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। আপনি শুনিলে হয়তো খুশি হইবেন যে আমি ডাকাতি ছাড়িয়া দিয়াছি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। আপনি অনিচ্ছাকৃতভাবেই হোক, কিন্তু আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন। কোনোদিন কোনো দরকারে পড়িলে মধু ডাকাতকে স্মরণ করিবেন। ইতি মধুসূদন মাইতি, মধু ডাকাত। এই চিঠি পড়বার পর আমি উত্তেজনায় বেশ কয়েক রাত শান্তিতে ঘুমোতে পারিনি। আমার গল্প এখানেই শেষ হলো। ঘরে তখন অমাবস্যা রাতের অন্ধকারের মতো নিস্তব্ধতা। গল্প যখন শেষ হলো রাত তখন 11টা। সবাই হাঁ করে তাকিয়ে আছে নীলকান্তের দিকে। চন্দ্রপ্রতাপ হাঁক দিলেন, লীলামা, আর 1 কাপ করে চা হবে? নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমরা কোন গল্প শুনতে চাও বা ইতিহাসের কোন ঘটনার কথা জানতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু এই চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। থ্যাংক ইউ।